রিপাবলিক অফ কোরিয়াতে শিনজে রাস্তার ধারে এসে খাবার খাচ্ছিল। এমন সময় তার মনে পড়ে ছোটবেলায় সে আর তেইউল এই জায়গাটাতে এসে খুব মজা করে খাবার খেত। পাশে তাকাতেই দেখে তেইউল সত্যিই চলে এসেছে। তেইউল বলে সে তার ফোন কেন উঠাচ্ছে না, সে কি জানে কত জায়গায় সে তাকে খুঁজে বেরিয়েছে। শিনজে অভিমান করে বলে, যাক তোমার হাতে তো টাইম আছে অনেক। টাকা দিয়ে চলে যেতে চাইলে তেইউল বলে, তুমি সেদিন আমার কাছে জানতে চেয়েছিলে আমি কতদূর অবধি গিয়েছি, তো শুনতে চাও না আমার সায়েন্স ফিকশন? শিনজে বলে এখন সে ছুটিতে আছে, পরে শুনবে। তেইউল হাতটা ধরে তাকে আটকায়। সে তাকে বলে শিনজে তার সাথে কেন এমন করছে। সে তাকে সত্যি বলেছে এরকম আরও একটা দুনিয়া আছে এবং যেই দুনিয়ায় তাদের মতো দেখতে মানুষ রয়েছে। আর সত্যি বলতে সে ওই দুনিয়া থেকে ঘুরে এসেছে। আর কিছু মানুষ এমন রয়েছে যারা এই দুই দুনিয়ার মাঝে অনেক বড় ষড়যন্ত্র করছে। তার মুখে এসব কথা শুনে শিনজে অবাক হয়ে যায়। সে বলে তেইউল যাতে নিজের উপর কাবু রাখে, এই বলে সে চলে যায়। অন্যদিকে কিংডম অফ কোরিয়াতে লিগন লিরিমকে খুঁজতে খুঁজতে একটা ফুটেজে সে তাকে দেখতে পায়। তবে সে খুবই চমকে ওঠে তাকে এতটা যুবক দেখে। ছোটবেলায় সে তাকে যেমন দেখেছে সে দেখতে আজও ঠিক একই রকম। আর সে জানে লিরিম এখন রিপাবলিক অফ কোরিয়াতে আছে, তাই তার তেইউলের জন্য খুব চিন্তা হয়। সে দ্রুত ম্যাক্সিমাসকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে তেইউলও সেই বাসজবে এসে তার কথাই মনে করছে। ফিরে যাওয়ার সময় পিছন থেকে লিগন চলে আসে। তেইউল তাকে দেখে অবাক হয়ে যায়। লিগনের তার জন্য খুব মায়া হয়। সে বুঝতে পারে তেইউল তার জন্যই এই জায়গাটাতে অপেক্ষা করছিল। তেইউল তাকে জড়িয়ে প্রচুর কান্না করে। সে জানতে চায় লিগন কি একেবারে চলে এসেছে। লিগন বলে সে একেবারে আসেনি, তবে সে খুব দ্রুত চিরদিনের জন্য তার হয়ে যাবে। আমি শুধু তোমার গলার আওয়াজ শুনতে এসেছিলাম, তুমি ঠিক আছো কিনা, তোমার কথা আমার খুব মনে পড়ছিল। এসব শুনে তেইউল তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিংডম অফ কোরিয়াতে আমরা লোনাকে দেখতে পাই যে রাস্তার এক বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল। এখানে আমরা জানতে পারি লোনা আসলে এই বিড়ালের নাম। আসলে লোনা এই বিড়ালের নামটাই তার পরিচয় হিসেবে বেছে নিয়েছে। কোরিয়াতে নতুন বছর শুরু হয়, রাজা সবার উদ্দেশ্য করে স্পিচ দেয়। রাজা বলে এই 2020 যেন সবার জীবনে সাফল্য বয়ে আনে। সে রাজ্যের মানুষদের নিয়ে অনেক ভালো ভালো মন্তব্য করে। তার এত সুন্দর স্পিচ শুনে সবাই খুব খুশি হয়। তবে আমাদের উনসাব এত বেশি খুশি হয়, সে বলে ও কিং আর্থার ফাটিয়ে দিয়েছে, ও ইয়া। প্রাইম মিনিস্টার কো রাজাকে এতটা সুন্দর দেখে সে তার উপর থেকে চোখ সরাতে পারছিল না। তার মনে পড়ে সে মহলে দাদিমার কাছ থেকে জানতে চেয়েছিল রাজা সাহেবের কেমন মেয়ে পছন্দ। দাদি নোয়া জানতে চায় তার এমন অদ্ভুত প্রশ্নের পিছনে কারণটা আসলে কি। কো বলে সে যদি তাকে রাজার পছন্দ সম্পর্কে বলে তাহলে সে তার প্রিয় হয়ে ওঠার চেষ্টা করবে। দাদি নোয়া তাকে মানা করে দেয় সে যেন এই চেষ্টা ভুলেও না করে। সে তাকে ভাবতে বলে রাজা কি কখনোই মন খুলে তার সাথে কথা বলেছে, সে কি কখনো তার মনের দুঃখ কষ্ট শেয়ার করেছে। কো দেখে রাজার সাথে তার এরকম কোনো বোঝাপড়াই নেই, তাই দাদিমা বলে এই বিষয়ে সে তাকে কোনোভাবেই সাহায্য করবে না। প্রোগ্রাম শেষে কো তার খুব তারিফ করে বলে তার স্পিচ অনেক ভালো ছিল। রাজা বলেছে সে দেশবাসীর জন্য দোয়া করবে। কো জানতে চায় সে কি তার জন্য দোয়া করবে। লিগন বলে যেরকমটা আমি বলেছি অবশ্যই করব। এমন সময় ইয়ং এর ফোনে কল আসে। উনসাক বলে রাজামশাই কল এসেছে, কি করব। লিগন তাকে বলে দেয় সে যেন কলটা রিসিভ করে অনেক ভারী গলায় কথা বলে। আসলে ইয়ং যখন ফোনে কথা বলে তখন তার কাছে না অনেক কুল মনে হয়। এবার উনসাপ কলটা রিসিভ করে বলে জয়ং বলছি। সন্ধ্যায় স্নোফল শুরু হয়। বাহিরে সবাই আনন্দ করছিল। নতুন বছর আসায় যে যার যার স্বপ্ন ইচ্ছে ফানুসে লিখে উড়িয়ে দিচ্ছে। লিগন তেইউলের কথা মনে করে তাকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। সাথে সাথেই সময় থেমে যায়। লিগন বুঝতে পারে লিরিম কিংডম অফ কোরিয়াতে ফিরে এসেছে। সে ম্যাক্সিমাসকে নিয়ে লিরিমকে খুঁজতে শহরে বেরিয়ে পড়ে। শহরের মানুষেরা রাজাকে এমন ভাবে দেখে অবাক হয়ে যায়। তারা প্রচুর খুশি হয়। সবাই রাজাকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে থাকে। আমরা লিরিমকে দেখতে পাই যে ছাতা নিয়ে মানুষদের ভিড়েই হাঁটছিল। লিগন তার সামনে চলে আসে। তাকে দেখতেই লিগন বলে গাদ্দার লিরিম। সাথে সাথে রয়্যাল গার্ডরা ঘেরাও করে ফেলে। গাদ্দার লিরিমের নাম শুনতেই লোকেদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। দেখা যায় লিরিমের লোকেরা সাধারণ জনগণদের আটকে ফেলেছে। এসব দেখে লিগন গুলি চালাতে বারণ করে।
লিগন নিচে নামতেই লিরিমের লোক তার দিকে শুট করে। ওনসাব এটা দেখে দৌড়ে তার সামনে চলে আসে। গুলিটা এসে তার পিঠে লাগে। এসবের মধ্যে দিয়ে লিরিম তার চোখের সামনে থেকে পালিয়ে যায়। ক্যাপ্টেন পালকে বলে দেয় এই সমস্ত বিষয়গুলো যাতে কোনোভাবেই টিভি মিডিয়া বা কোনো নিউজ চ্যানেলের প্রচার না হয়। তবে কুর কাছে খবর চলে যায়। সে জানতে চায় সত্যি কি গাদ্দার লিরিমকে দেখা গিয়েছে। তার মায়ের বলা কথা মনে হয়, তার মা তাকে বলেছিল যে লোকটা এসেছিল সে দেখতে একদম লিরিমের মতো। অন্যদিকে রাজকুমার লি ক্যাফেতে ছিল। আশপাশের মানুষ তার দিকে এমন ভাবে তাকাচ্ছিল কারণ তারা ইন্টারনেটে শুনতে পেরেছে আজ শহরের মাঝে রাজার উপর হামলা হয়েছে, গাদ্দার লিরিমকে দেখা গিয়েছে। গার্ডরা এসে তাকে দ্রুত এখান থেকে নিয়ে চলে যায়। এদিকে লিরিম শহরের এক পরিত্যক্ত জায়গাতে চলে আসে যেখানে জনসাধারণের প্রবেশ একদম নিষেধ। সেই বইয়ের দোকানদার এসে বলে পুরো শহরে শুধু তার চর্চা হচ্ছে, পুলিশ থেকে রয়্যাল গার্ড সবাই তার পিছনে পড়ে আছে। লিরিম হেসে বলে, আচ্ছা কাকে ধরার চেষ্টায় আছে, 70 বছরের বুড়াকে নাকি যাকে 25 বছর আগে রয়্যাল গার্ডস গুলি করে মেরে দিয়েছে তাকে। অর্থাৎ লিরিম এসব বিষয় নিয়ে ভাবছে না, কারণ যে মানুষটা 25 বছর আগেই মারা গিয়েছে সে আবার কিভাবে ফিরে আসতে পারে পৃথিবীতে। এবার তার সদস্য বলে তাদেরকে তবু অনেক সতর্ক থাকতে হবে এবং সে এটাও বলে আজ লাইব্রেরিতে রাজা লি এসেছিল। লিরিম জানতে চায় সে কি তাকে চিনতে পেরেছে। মো বলে একদমই না। রিপাবলিক অফ কোরিয়াতে নতুন বছর উপলক্ষে তেইউল ইয়ংকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে আসে। ইয়ং বলে সে খুব একটা দেরি করতে পারবে না কারণ আজকে ওনসাবের ফ্যামিলি বুসান থেকে বাড়ি ফিরবে। আর সে একটা বিষয় নিয়ে খুবই চিন্তায় আছে, আজকাল নারী তাকে একটু বেশি পছন্দ করছে। তেইউল তাকে সতর্ক থাকতে বলে, তা না হলে ইয়ং এর উপর তার সন্দেহ হয়ে যাবে। বাড়ি আসতেই ওনসাবের মা তাকে নতুন বছর উপলক্ষে একটা পোশাক পরিয়ে দেয়। ইয়ং মনে মনে বলে এসব কি ফলতমার্কা জোকারের পোশাক আশাক। তার মা বলে, আরে প্রতি বছর তো একা একাই পরো, আজকে আবার কি হয়েছে। এমন সময় তার ছোট বোন এসে বলে, আম্মু আমার মনে হচ্ছে না এটা ওনসাব, দেখো কেমন অন্যরকম দেখাচ্ছে। তার মা বলে, আরে এসব কি কথা। আরে আম্মু ভালোভাবে দেখো কত কুল দেখা যাচ্ছে, আর এ অনেক চালাক। এমন সময় তার ভাই কাবি ইয়ং এর পিস্তলটা নিয়ে এসে বলে, ওনসাব এটা কি। ইয়ং দ্রুত পিস্তলটা নিয়ে বুলেটগুলো খুলে পিছনে লুকিয়ে রাখে। পিচ্চিটা বলে, আম্মু দেখেছো, বললাম না তাড়াতাড়ি পুলিশকে কল করো, আমাদের জীবন ঝুঁকিতে আছে। এসব শুনে তার মা হেসে বলে, এই হ্যান্ডসাম ছেলেটা আমার, এটা ফ্যামিলির সব থেকে কুল ছেলে, আর এই ছেলেটাকে আমি জন্ম দিয়েছি। তার কাছে এসে এক চড় মেরে বলে, কি শুরু করেছো তুমি, ছোটদের খেলনা নিয়ে আর কতকাল খেলবে, তাড়াতাড়ি রেডি হও। তার মা কাবিকে নিয়ে চলে গেলে পিচ্চিটা বলে, আমি তোমার উপর নজর রাখছি। হসপিটালে ডক্টর লিগনকে বলে শরীরে বুলেট প্রুফ জ্যাকেট থাকায় খুব একটা ক্ষতি হয়নি, খানিকটা আঘাত লেগেছে, 2 সপ্তাহের মতো তাদের এখানে থাকলেই সে সুস্থ হয়ে যাবে। লিগন বলে সে কেন এমনটা করেছে, সেটা তো সত্যিকারের পিস্তল ছিল, তার জীবনও চলে যেতে পারতো। ওনসাব বলে ইয়ং তাকে বলে দিয়েছে সর্বহালতে সে যেন রাজাকে সেভ করে, আর এমনিতেও এখন সে তার ভাই বোনকে দেখে রাখছে। এই কথায় লিগন খুব খুশি হয়। আচ্ছা এখন কি তাহলে আমি তোমার অটুট তলোয়ার হতে পেরেছি। লিগন হেসে বলে, হ্যাঁ সেই তার সত্যিকারের অটুট তলোয়ার। মহলে ফিরতেই দাদিমা জানতে চায় সে আর ক্যাপ্টেন ইয়ং কি ঠিক আছে। লিগন তাকে চিন্তা করতে বারণ করে সে একদম ঠিক আছে। দাদি লিরিমের কথা বলতে লিগন বলে, হ্যাঁ সে যা শুনতে পেরেছে সেটাই সত্যি, লিরিম এখনো বেঁচে আছে। তবে সে খুবই অবাক হয়েছে, সে দেখতে এখনো ওই আগের মতোই, হয়তো সে কোনো এক অদ্ভুত শক্তি ব্যবহার করেছে। তার দাদি যেন তার জন্য দোয়া করে, কারণ এই যুদ্ধে তাকেই জয়ী হতে হবে। রিপাবলিক অফ কোরিয়াতে শিনজে তেইউলের সাথে কথা বলতে আসে। তেইউল তাকে যেই দুনিয়ার কথা বলেছিল সে ওই দুনিয়া সম্পর্কে জানতে চায়। তেইউল বলে ওই দুনিয়াটা খুব সুন্দর, সে একদিনই ছিল। সেখানকার রাজধানীর নাম বুসান, সেখানে ট্রেন আছে, বাস আছে, সুন্দর বড় বড় বিল্ডিং আছে। সেই দুনিয়াতে সবকিছুই একদম তাদের মতো। ওই দুনিয়াতে এক রাজাও আছে, দেশের জনগণ তাকে অনেক ভালোবাসে। তেইউল বলে সে ডিটেকটিভ, ওনসাব, নারী এদের সবাইকে দেখেছে, সে তাকেও খোঁজার চেষ্টা করেছে, সে তার মাকেও খুঁজে পায়নি, শিনজিকেও কোথাও দেখতে পায়নি। এই কথাগুলো শুনে শিনজে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এবার তাকে নিয়ে জিহুনের কবরের সামনে আসে। তেইউল অবাক হয়ে জানতে চায় সে তাকে নিয়ে এখানে কেন এসেছে। শিনজে বলে সে রিপোর্টারের কাছ থেকে তার সেই টপ সিক্রেট ইনভেস্টিগেশনের ফাইল সংগ্রহ করেছে। এরপর সে জানার চেষ্টা করেছে তেইউল আসলে কি খুঁজে বেড়াচ্ছে আর সে কোথায় যাচ্ছে। তেইউল বলে সে তাকে এই বিষয়ে বলতে পারে। শিনজে বলে এর কোনো প্রয়োজন নেই, আমি সবটা জানি। আচ্ছা তেইউল, তুমি বললে না ওই দুনিয়ায় আমায় খুঁজে পাওনি, কারণ
আমি এখানে ছিলাম। সিনজে বলে সে যখন ওই উনসাফকে দেখেছে সেটা উনসাফ ছিল না এবং অন্য দেশ থেকে আসা রাজা, সে তার নামও জানে। এসব শুনে তেইউল অবাক হয়ে যায়। সে জানতে চায় সে কি তাকে নাম বলেছে। আমি তার নাম ধরে ডেকেছি কারণ আমি তাকে চিনি। ওর নাম লিগন। আর আমার সব থেকে বড় আফসোসটা হচ্ছে আমি নিজেও জানি না কি আমার পরিচয়। আজ আমার জন্যই হয়তো কাংসিনজে। এটুকু বলতেই তেইউলের চোখে পানি চলে আসে। আচ্ছা, সত্যি কি আমার এই দুনিয়াতে থাকার কথা ছিল? তুমি কি চাও তেইউল আমি এখানে থাকি? তেইউল তাকে শক্ত করে জড়িয়ে ধরে। সিনজে খুব কষ্ট পায়, তার চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। এদিকে লিগন রাজকুমার লির সাথে কথা বলতে আসে। সে বলে লিরিমকে সে দেখেছে, সে দেখতে এখনো একটা যুবকের মতো। সে গাদ্দার লিরিমকে ধরতে চায়, সে তাকে প্রাপ্ত সাজা দেবে। তবে এখানে থেকে সে এই কাজটা কোনোভাবেই করতে পারবে না, তাকে অন্য কোথাও যেতে হবে। তাই সে চায় আজ থেকে যেন রাজা লি মহলে থাকে। এখন থেকে সে সবকিছুর দেখভাল করবে। এর ওই ধারাবাহিকতায় সন্ধ্যায় মহলে যাবে বলে সে তার জিনিসপত্র গুছিয়ে নেয়। সে কিছু বই নিতে বুক শেলফের কাছে আসতেই লিরিমকে দেখতে পায়। তাকে দেখতেই লি চমকে যায়। তার বয়স একদমই বাড়েনি। সে জানতে চায় সে এখানে কি করছে। লিরিম বলে এত ভয় পাওয়ার কিছু নেই, আমি যে বেঁচে আছি এই কথাটা সবার আগে তো আপনিই জানতে পেরেছেন। লি ভয়ে আশপাশের গার্ডদের ডাকতে লাগলে লিরিম বলে এখানে ঢোকার সময় সে সবগুলোকে সাফ করে দিয়েছে। লিরিম তার কাছে এসে তার গলা চেপে ধরে, বলে ঠিক এভাবেই আমি আমার সুন্দর ভাতিজাকে গলা চেপে মারব। এরপর ওর থেকে ওই বাঁশির অর্ধেক টুকরোটা নিয়ে নেব। এরপর আমি হব মানপাসচিওক বাঁশির একমাত্র উত্তরাধিকারী। এভাবেই লিরিম তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। বাহিরে আসতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আমরা সেই রহস্যময় ছেলেটাকে দেখতে পাই। লিরিম জানতে চায় সে তাকে দেখে কেন ভয় পাচ্ছে না। ছেলেটা বলে কারণ সে সবকিছু জানতে চায় আর সে রক্ত একদম পছন্দ করে না। লিরিমকে বলে সে কি লড়াই করেছে। লিরিম জানতে চায় সে কি পড়ছে। ছেলেটা বলে সে কিং আর্থারের কাহিনী পড়ছে। এটা এক মহান ব্যক্তির কাহিনী যে শুধুমাত্র তার তলোয়ারের জোরেই রাজা হয়েছে। লিরিম বলে এসব ফালতু কথা, শুধু শাহী রক্ত থাকলেই রাজা হওয়া যায় না, আর তলোয়ার তার হাতেই থাকা উচিত যে তলোয়ার চালাতে জানে। ছেলেটা বলে যদি এমন কারো হাতে তলোয়ার পড়ে যায় যে কখনোই ইনসাফ করে না। লিরিম বলে কখনো এক তলোয়ারের আঘাতও ইনসাফ এনে দিতে পারে। ছেলেটা বলে মনে তো হচ্ছে তোমাদের দুনিয়ায় সবকিছুই অদল বদল হতে থাকে। ছেলেটার মুখে এমন কথা শুনে লিরিম খুবই অবাক হয়। রিপাবলিক অফ কোরিয়াতে ইয়ং আজ সিনজির মাকে দেখতে পায় যে ফোনে জিহুনের মায়ের বিষয়ে কারোর সাথে কথা বলছিল। জিহুনরা যখন ছোট ছিল সিনজির কত কাপড় চোপড় সে তার মাকে দিয়েছে জিহুনকে পরানোর জন্য। এসব দেখে ইয়ং অবাক হয়ে যায়। তার চোখের সামনে ভেসে আসে সিনজির মায়ের মতন একজন কর্মচারী তাদের মহলে কাজ করে। আসলে এসব কিছু তার কাছেও স্বপ্নের থেকে কম মনে হচ্ছে না। মাঝে মাঝে সে নিজেও বিশ্বাস করতে পারছে না সে কোন দুনিয়াতে এসেছে আর সে এত কিছু সাক্ষী হচ্ছে। রাতে সে তেইউলকে তার বাড়িতে ডাকে। সে তেইউলকে বলে সে যাকে ভালোবেসেছে তার উপর অনেক দায়িত্ব। সে এক দুনিয়ার রাজা। ছোটবেলা থেকেই রাজার ভালো থাকাটাই ছিল তার একমাত্র দায়িত্ব এবং কর্তব্য। তাই রাজার জন্য প্রয়োজন এমন একজন রানী যে তাকে ভালো রাখতে পারবে। সে তেইউলের কাছে জানতে চায় সে কি পারবে এই দুই দুনিয়ার সিক্রেট সারা জীবনের জন্য গোপন রাখতে। সে কি পারবে তার ভালোবাসার মানুষটার জন্য এই দুনিয়া ত্যাগ করতে। পরদিন সকালে কিংডম অফ কোরিয়াতে রাজা লির মৃত্যুতে সবাই শোকাহত। লিগন প্রচন্ড বাজেভাবে ভেঙে পড়ে। দাদি নোয়া কষ্ট সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। মনে দুঃখ নিয়ে রাতে লিগন তেইউলের সাথে দেখা করতে আসে। তাকে দেখে তেইউল দৌড়ে আসে। লিগন জানতে চায় সে কি ভালো আছে, সে কি ঠিক আছে। তেইউল কোনো কথা বলে না, সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলে এবার সে অনেক দেরি করে ফেলেছে। লিগন বলে সে আজ অনেকটা দিন পর অনুভব করতে পেরেছে সে কখনোই তাকে ফুল দেয়নি, তাই সে ওপার থেকে তার জন্য ফুল নিয়ে এসেছে, কিন্তু তাকে এখনই আবার চলে যেতে হবে। এই কথায় তেইউল কাঁদতে শুরু করে। লিগন বলে আমি তোমায় কখনো ভুলিনি, আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি তেইউল। এই বলে সে তার ঠোঁটে চুমু করে। তার চুমু করায় তেইউল অদ্ভুত এক শিহরণে কোথায় যেন হারিয়ে যায়। তেইউল চোখ খুলে তার ভালোবাসার মানুষটিকে আর দেখতে পায় না। লিগন যে কখন চলে গিয়েছে তেইউল বুঝতেই পারেনি। তেইউল মাটিতে লুটিয়ে পড়ে, সে পাগলের মতো কাঁদতে থাকে।